মাইক অন করো, কেমন করো, শোনা যাচ্ছে? দেখো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সাউন্ড ক্লিয়ার। ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড তো ক্লিয়ার হবে, মানে দেখতে পাচ্ছ কিনা সেটা বলছি। সব বই টই যা যা আছে সব নিয়ে গিয়ে বসো, আস্তে আস্তে তারপর আমরা শুরু করবো। অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, ফর দ্য ক্লাস দেখাচ্ছে। হ্যাঁ, তুমি যেহেতু ফার্স্ট টাইমে জয়েন করতে গেলে ওইটা দেখায়, বুঝতে পারলে? যেহেতু ফার্স্ট টাইমে আচ্ছা স্যার। জয়েন করা, এই জন্য ওটা দেখাচ্ছে, পরে আর দেখায় না। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করবো। বাস, আমি হচ্ছে শোনা যাচ্ছে না ক্লিয়ার? বিদ্যা, এবার মাথায় রাখো তুমি বাংলা নিয়ে কোনো পড়াশোনা করো না, বাংলা পুরো ভুলে যাও। ঠিক আছে, বাংলা এখানে কোনো হ্যাঁ কাজে হ্যাঁ লাগবে না। বাংলার সাবজেক্টের এখানে মানে এই পার্টের যেখানে, মানে এই পার্ট যখন আমরা পড়ছি বাংলা ভুলে যাবে, বাংলা কোনো দরকার নেই কিচ্ছু, পুরো মাথায় রাখতে হবে সিঙ্গেল বুক। ক্যামেরাটা ঘুরিয়ে নাও, ঘুরে গেছে। হ্যাঁ স্যার, মানে স্ক্রিন ঘোরাচ্ছি, ওয়াইফাইটা কানেক্ট করছি। ওয়াইফাই নিয়ে নিয়েছো? তাই? না, ফোন খুব থেকে ভালো কাজ। নিচ্ছি স্যার। হ্যাঁ, হয়তো মানে যাতেই নাও না, ওয়াইফাই হচ্ছে বেস্ট জিনিস, বুঝতে পারলে? ওয়াইফাইটা হলে আর কোনো সমস্যা হবে না। আমি ওটার কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, নিয়ে নাও, আমি সমস্যা নেই, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট স্যার, শুধু 1 মিনিট। একটাই কিছু ক্লাসে একদম ঠিকঠাক স্যার। ব্যাপার ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ওকে, ফার্স্টে যেটা বললাম বিদ্যা, প্রথমেই তোমার কি চ্যাপ্টার মানে কি সাবজেক্ট নিয়ে তুমি নেট দিচ্ছ সেটা ভুলে যাও। যখন এই পার্টে পড়বো পুরোটাই খেয়াল রাখতে হবে এর যে সিলেবাসের উপর। তো এর সিলেবাস কি, এই বই যা আছে তাই করতে হবে, ঠিক আছে? এই একটা যে বই আছে, অন্য কোনো বই দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? কোনো দরকার নেই, কারণ দেখো বেশি তুমি যখন রিসোর্স নেবে, ঠিক আছে, তখন সমস্যা হবে। সিঙ্গেল সোর্স, মাল্টিপল টাইম রিভিশন, এই যে এইটাই হচ্ছে মন্ত্র হবে, তাহলেই একবারে ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? এই দাদা এই বলছে, ওই দিদি ওই বলছে, ওই স্যার আগে ক্র্যাক করে নিয়েছে, তার টাইমে ওই করেছে। তা না, ধরো এরকম যদি তোমার মনে হয় যে ধরো হ্যাঁ স্যার ম্যামরা ধরো তোমার দিয়েছিলেন, ওনাদের টাইমে ওই সিস্টেম চলবে, এখন এসব অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? এখনকার টাইম আলাদা, তো সেই হিসাবে এখন যে প্যাটার্ন সেই হিসেবে ফলো করতে পারে। তাদের কাছে জিজ্ঞেস করলে তাদের পদ্ধতি আমাদের টাইমে এই ছিল, ওইভাবে ফলো করেছে, সেটা তাদের ক্ষেত্রে ঠিক আছে, ওর জন্য তাদের পলিসি এখন ফলো করলে কোনো কাজ হবে না। এখন যে প্যাটার্ন সেই প্যাটার্নে চলতে হবে। তো সেই এখন যে প্যাটার্নে কি, প্রত্যেকটা এরকম দেখো টপিকের জন্য যে বেস্ট বই যেটা পাওয়া যায় মার্কেটে, তোমার রয়েছে পিয়ারসন রয়েছে, ঠিক আছে, তাছাড়া অন্যান্য কেভিএস মাদান আছে, এরা হচ্ছে বেস্ট এই দুইজনের মধ্যে। বা অর্পিতা কারোয়া আছে, নাম শুনে থাকবে তুমি, ইংলিশে পড়ায়, অর্পিতা কারোয়া রাইটার, ঠিক আছে? পেপারনের যে বই আছে ইন্ডিয়াতে খুব বিক্রি হয়। তো এই দুই তিনটে আছে, তার মধ্যে বিক্রি হয়, কিন্তু তার মধ্যে এই বইটা হচ্ছে পারফেক্ট হবে, ঠিক আছে? যেই জন্য তোমাদের আমি রেকমেন্ড করেছি। তো এইবার হচ্ছে যদি আমরা দেখি, এইবারে হচ্ছে বইটা, যদি বইটা তুমি এখনো হাতে পাওনি না বিদ্যা, বইটা তো হাতে পাওনি, বইটা হ্যাঁ হাতে স্যার, পাওনি না? বইটা অ্যামাজনে অর্ডার দিয়েছি, বৃহস্পতিবার আসবে। বৃহস্পতিবার আসবে, চেক আছে, খুব ভালো কথা। আজকে কি বার? আজকে মঙ্গল, পরশু দিন আসবে এত তাড়াতাড়ি? হ্যাঁ স্যার। প্রাইম মেম্বার নাকি? প্রাইম? হ্যাঁ, ওই এক্সট্রা পে করে যেটা আসে ওটা তাড়াতাড়ি আসার ও জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা পে করতে হয়, হ্যাঁ হ্যাঁ, সেটা দেখছি শখ হয়ে যাচ্ছে যে দুই দিনের মধ্যে আজকে তো মঙ্গলবার বুধ বৃহস্পতি, ঠিক আছে, তো তাহলে তো খুব সাথে সাথে তুমি পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওই বই দেখলে হয়ে যাবে। তো এইবার তাও যেহেতু বই হাতে আসেনি, তো তাও আমি একটু পয়েন্ট গুলো বলে দিচ্ছি, আশা করি তাও তো তোমার মনে আছে না যে কি কি টপিক গুলো রয়েছে। ফার্স্টে রয়েছে তোমার টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কম্প্রিহেনশন, কমিউনিকেশন, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, আর হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেম। এই হচ্ছে টোটাল 10টা পার্ট রয়েছে, তুমি খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? যদিও থাকে তাও একটু মানে মাথায় রাখতে তোমার সেই সঙ্গে সুবিধা হবে। পয়েন্ট গুলো আমি লিখে দেবো, লিখে তোমাকে, তাহলে তোমার এক্সাক্ট তাহলে মনে রাখতে সুবিধা হবে। কি কি সিলেবাসে আছে আমি মেইন পয়েন্ট লিখছি। টিচিং অ্যাপটিটিউড আমি বাংলাতেও বলে দেবো, কোনো সমস্যা নেই, যাতে সহজে বুঝতে সুবিধা হয়। রিসার্চ অ্যাপটিটিউড,
কম্প্রিহেনশন, কমিউনিকেশন, কম্প্রিহেনশন, কমিউনিকেশন, রিজনিং, অ্যাপ্টিটিউড, লজিক্যাল রিজনিং। ডাটা ইন্টারপ্রিটেশন, বাংলা সহ বলে দেবো, কোনো সমস্যা নেই। আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন, একটু লিখে নাও, ঠিক আছে? ওকে। কারণ দেখো, সবসময় যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার সিলেবাসে কি আছে, কি আমার পড়তে হবে আর কি পড়তে হবে না, এইটা যখন তোমার ক্লিয়ার কাট আইডিয়া থাকবে তখন তোমার প্রিপারেশনে খুবই সুবিধা হবে। বুঝতে পারছো? তো এই জিনিসটা কিন্তু খুবই দরকার। ঠিক আছে, একটু লিখে নাও তুমি। টিচিং অ্যাপটিটিউড, ফার্স্টের হচ্ছে টিচিং অ্যাপটিটিউড মানে কি, শিক্ষাগত তোমার সেই সব যোগ্যতা। অ্যাপটিটিউড মানে কি বিদ্যা, অ্যাপটিটিউড মানে হচ্ছে যোগ্যতা। তুমি বাংলা টার্মটাও একটু পাশে লিখে নাও, তাহলে আত্মস্থ করতে বেশি সুবিধা হবে। কারণ এই জিনিসগুলো কি বলতো, আমাদের পড়লে হবে না, কি করতে হয় বিদ্যা, আত্মস্থ করতে হবে। ঠিক আছে, আত্মস্থ করা দরকার। আত্মস্থ যখন তুমি করবে তখন সেটা কাজে দেবে, আর তাহলেই সেইটাই হচ্ছে আমাদের সবথেকে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, ফার্স্টে কি আছে, টিচিং অ্যাপটিটিউড। ঠিক আছে, মানে তোমার ধরো শিক্ষার সাথে যোগ্যতা। ঠিক আছে, টিচার মানে তো তোমার সেই সব শিক্ষা দাও, তাই না? শিক্ষা দেওয়ার যে যোগ্যতা তুমি সেই সব করতে পারো। রিসার্চ অ্যাপটিটিউড, রিসার্চ মানে কি, রিসার্চের বাংলা হচ্ছে আহ গবেষণা। গবেষণা। গবেষণার যে তোমার যোগ্যতা। ঠিক আছে, নেক্সট আসছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে তুমি বুঝতেই পারছো, একটা তোমার সেই সেই প্যারা দেওয়া মানে এ থাকবে, তো তার উপর বেস করে কথা তুমি অলরেডি করেছো। কমিউনিকেশন, কমিউনিকেশন মানে তুমি মানে কথোপকথন, যেটা আমরা বাংলায় বলি। বাংলাগুলো একটু লিখে নাও বিদ্যা, যেহেতু বাংলাতে তুমি পড়ছো, বাংলাতে নেট দিচ্ছ, প্রত্যেকটা শব্দের বাংলা জানা তোমার মাস্ট। ঠিক আছে, অবশ্যই জানতে হবে যে প্রত্যেকটা শব্দের বাংলা মানে কি, কারণ এগুলো তোমাকে কলেজ সার্ভিস কমিশনের যে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে ইচ্ছা করে, কারণ তোমার এমনি নাম্বার থেকে ভয় পেয়ে যাবে, যে তোমাকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এমনি তুমি যা নাম্বার পেয়েছো, একদম ফ্র্যাঙ্কলি বলছি, যা নাম্বার পেয়েছো দেখে ভয় পাবে, কিন্তু তোমাকে যাতে ঘাবড়ানো যায় তার জন্য কি পুরো দুমদাম করে উল্টো পাল্টা শব্দ জিজ্ঞেস করলো, এর বাংলা বলো। বুঝতে পারলে আমি কি বলছি? তো যেরকম টেবিল, হঠাৎ করে জিজ্ঞেস করলো টেবিল মানে, তো এরকম। তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে, এগুলো করে ইচ্ছে করে। আচ্ছা, কম্প্রিহেনশন গেল, কমিউনিকেশন লিখেছো। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড। ঠিক আছে, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল রিজনিং। তো ম্যাথমেটিক্যাল রিজনিং যদি আমরা দেখি, মানে গাণিতিক, রিজনিং এর বলতে যুক্তি বোঝাচ্ছে, মানে গাণিতিক যে যুক্তি। তুমি একটু লিখে নাও বাংলা সহ, ঠিক আছে, গাণিতিক যুক্তি যেটা। আর আর অ্যাপটিটিউড মানে তো তোমাকে বললাম, এবং যোগ্যতা। বাংলাটা লিখছো তো, একপাশে ইংলিশটা হ্যাঁ লেখো স্যার। বিদ্যা, বাংলাটা লিখে রাখো, তাহলে ধরে রাখতে সুবিধা হবে। কারণ যেহেতু আমরা বাংলাতে পড়ছি, বাংলায় আমরা ভাববো, বাংলায় চিন্তা করবো। বই ইংলিশে থাকলেও সেখান থেকে আমাদের কি হতে হবে, রাজহাঁস হতে হবে। ঠিক আছে, যদি ওই যে জল আর দুধ থাকলে শুধু দুধটা টেনে নিতে পারে, তোমার মনে আছে কিনা যাই হোক, আমি তোমাকে বলেছিলাম 2 বছর আগে। ঠিক আছে, তুমি ঠিক হ্যাঁ রাজহংস হ্যাঁ হতে স্যার, হবে আমার। মনে আছে। ঠিক আছে? তো সেই জিনিসগুলো করা এখানে দরকার। তো এই জন্য ইংলিশে আমি বই পড়ছি, কিন্তু বাংলার মতো করে আমার নিতে হবে যতটুকু যা দরকার। এখানে আমি বাংলা বই তোমাকে রিকমেন্ড করতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ বাংলা বই সেরকম স্ট্যান্ডার্ডে পাবে না। বাংলায় নেটের বই আছে কি, বুঝতে পারলে? বাংলাতে নেটের বই আছে, কিন্তু সেটা আমি তোমাকে রিকমেন্ড করিনি। তার থেকে অনেক অনেক ভালো হবে এই বইগুলো, কারণ এই বইয়ের সাকসেস রেট মারাত্মক। ঠিক আছে,
ধরো যারা টপ র্যাঙ্ক করে এই বই থেকেই পড়ে করে, বুঝতে পারলে? তো তার জন্য আচ্ছা বেঁধে বেঁধে যাচ্ছে কেন তোমার কানেকশনে? একটু দেখো তো, ওয়াইফাই তে করছো তাও কেন আমি কেটে গেলে স্পষ্টই শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? আচ্ছা না, তোমার তাও ছবি বেঁধে বেঁধে যাচ্ছে, আমি তার জন্য হ্যাঁ, বলছি। ঠিক আছে, শুনতে পেলে তো কোনো সমস্যা নেই, কিন্তু তাতে কোথাও যদি কিছু বুঝতে না হ্যাঁ বলবে, কিন্তু সাথে সাথে বলবে। কারণ দেখো এখানে এটা পুরো কনসেপচুয়াল এক্সাম, বুঝতে পারলে? নেট এক্সাম হচ্ছে পুরো কনসেপচুয়াল এক্সাম। কোথাও কোনো জিনিস বুঝতে না পারলে সাথে সাথে হাতুল একদম জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা গেল। নেক্সট আছে এই যে ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপ্টিটিউড, মানে এই যে গাণিতিক যুক্তি এবং তোমার যোগ্যতা। ঠিক আছে, নেক্সট আসছে কি তোমার লজিক্যাল হ্যাঁ রিজনিং। এক্সাক্ট বানানটা লিখে নাও, লজিক্যাল রিজনিং। ঠিক আছে, লজিক্যাল রিজনিং এর বাংলা আছে কি? যৌক্তিক যুক্তি। যৌক্তিক যুক্তি। লজিক্যাল মানে যৌক্তিক, মানে যার যুক্তি আছে, আর রিজনিং মানে যুক্তি। হ্যাঁ স্যার। ঠিক আছে, প্রত্যেকটার মানে বাংলাটা লিখে রাখো। নেক্সট আসছে কি তোমার ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা মানে হচ্ছে তোমার তথ্য। দেখো, তথ্য। ডাটা ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, ডাটা মানে হচ্ছে তোমার তথ্য। আর যদি ডাটা ইন্টারপ্রিটেশন মানে দেখি, তাহলে তথ্যের ব্যাখ্যা করা। ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা বোঝা, তথ্যের ব্যাখ্যা, সেই হিসাবে লিখো। দেখো এইগুলো, এই টার্মগুলো আমি কিন্তু এক্সাক্ট বাংলা বলছি না, তোমাকে বোঝানোর জন্য বলছি, যাতে তুমি সহজে সেই জিনিসটা মনে রাখতে পারো। যেহেতু বাংলা নিয়ে পড়েছো, সব জিনিসগুলো বাংলাতেই পড়েছো সব এতদিন ধরে, গত 15 বছর ধরে, তাই না? তো সেই জিনিসগুলো 15 না, 17 হ্যাঁ বছর স্যার। হয়ে গেছে। ঠিক আছে, তো তার জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সট আসছে কি ডাটা ইন্টারপ্রিটেশন গেল। এরপর আসছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, মানে এখানে তথ্য প্রযুক্তি, যেটা বাংলায় বলতে পারি। ইনফরমেশন টেকনোলজি মানে তথ্য প্রযুক্তি। নেক্সট হচ্ছে পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট, মানে তো বুঝতেই পারছো, পিপল মানে মানুষ, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, আর এনভায়রনমেন্ট মানে হচ্ছে তোমার পরিবেশ। ঠিক আছে, 10 হ্যাঁ নম্বর স্যার। হচ্ছে তোমার হায়ার এডুকেশন সিস্টেম, মানে হচ্ছে তোমার উচ্চতর শিক্ষা পদ্ধতি। এই এই হচ্ছে টোটাল 10টা জিনিস যা আমাদের পড়তে হবে, আর কিছু দরকার নেই। পেপার ওয়ানে যা কোয়েশ্চেন আসবে শুধুমাত্র এবং শুধুমাত্র এই 10টা বিষয়ের উপর ভিত্তি করেই আসবে। এর বাইরে থেকে বিদ্যা কিচ্ছু আসবে না, এর বাইরে থেকে কিছু পড়ারও দরকার নেই, দেখারও দরকার নেই। আর একটা জিনিস যেটা আমি আগের দিন বলেছিলাম, নিউজ পেপারের কথা, তাই না? খবরের কাগজ পড়ার কথা। তো খবরের কাগজেও যত তুমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, যেই কারেন্ট অ্যাফেয়ার্স বা যেই বিষয়বস্তু শুধুমাত্র এই সিলেবাসের ভিতরের উপর ভিত্তি করে রয়েছে, কানেক্টেড, শুধু তাই পড়বে, বাইরের জিনিস দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, তো সেই জিনিসটা খেয়াল আচ্ছা রাখা স্যার। দরকার। হ্যাঁ শুধুমাত্র এই যে বিষয়, কারণ দেখো এখন তথ্য, ডাটা এত পরিমাণে পাওয়া যায়, যেটা কন্ট্রোল করা সমস্যা। কিন্তু আমার মাথায় রাখতে হবে আমার কি দরকার আর কি দরকার নেই। তাহলে আমার কি দরকার, যেটা আমার সিলেবাসে আছে। সিলেবাসে কি আছে? এই 10টা জিনিস আছে। এই 10টা জিনিসের সাথে রিলেটেড যে বিষয়, শুধুমাত্র তাই পড়বো, বাকি সব আউট। যা যা রিভিশন দেবো শুধুমাত্র এই 10টা বিষয়ের সাথে রিলেটেড, সেইগুলো শুধু রিভিশন দেবো, বাকি সব আউট, কোনো দরকার নেই। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখা প্রথমেই দরকার। ঠিক আছে, একটু বলো আমাকে কি কি লিখেছো। হ্যাঁ স্যার, 10টাই লিখেছি, ইংলিশটা হ্যাঁ প্লাস এই তো- বাংলাটা। হ্যাঁ হ্যাঁ, তো বলো কি কি লিখেছো, 1 থেকে 10 অব্দি বলো আমাকে কি কি লিখেছো, থেকে থেকে প্রথমে বলো। লিখেছি টিচিং অ্যাপটিটিউড, মানে কি? শিক্ষাগত যোগ্যতা। বেশ, বলে যাও এভাবে, 10 অব্দি বলো, পরপর বলে যাও হ্যাঁ, কি কি যা রিসার্চ যা লিখে। অ্যাপটিটিউড। হুম, হ্যাঁ, রিসার্চ অ্যাপটিটিউড মানে গবেষণাগত যোগ্যতা। কম্প্রিহেনশন মানে কম্প্রিহেনশন, কমিউনিকেশন মানে কথোপকথন বা যোগাযোগের যে মাধ্যমগুলো আছে। ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড মানে গাণিতিক যুক্তি। লজিক্যাল রিজনিং মানে যৌক্তিক যুক্তি। ডাটা ইন্টারপ্রিটেশন মানে তথ্যের ব্যাখ্যা। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি মানে তথ্য ও প্রযুক্তি। পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট মানুষ, উন্নয়ন ও পরিবেশ। হায়ার এডুকেশন সিস্টেম মানে উচ্চতর শিক্ষা পদ্ধতি। ঠিক আছে। ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড মানে এই যে গাণিতিক যুক্তি, যৌক্তিক এবং যুক্তি। গাণিতিক যৌক্তিক, গাণিতিক যোগ যৌক্তিক। এবং যুক্তি। অ্যান্ড আছে না, অ্যান্ড অ্যাপটিটিউড, হ্যাঁ অ্যাপটিটিউড মানে লিখেছি যুক্তি। স্যার। ঠিক আছে?
গাণিতিক, যৌক্তিক এবং হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, বেশ। এই হচ্ছে বেশ। যুক্তি। আর বইটা দেখতে পাবে যে এখানে সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, মানে কোন কোন ইয়ারে কি কি কোশ্চেন এসছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে করতে হবে। সিলেবাস কয়েকবার কমপ্লিট হওয়ার পর তুমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লিখতে পারো। কারণ না না দেখলে অবসেশন চলে আসবে, প্রিভিয়াস ইয়ারে দেখছি ওইগুলো একটু করে নি, তাহলে সমস্যা হবে। আগে যদি ফুল সিলেবাস তোমার কভার করা থাকবে বারবার বারবার, তাহলে তোমার সেই সময় ধরতে সুবিধা হবে, ঠিক আছে। আর প্রিভিয়াস ইয়ারে এখানেই তুমি হ্যাঁ মোটামুটি হ্যাঁ কোশ্চেন পেয়ে যাবে। আর তাও যদি চাও তুমি বই কিনতে পারো, ঠিক আছে। কিন্তু না হলেও তোমার কোনো দরকার নেই, তুমি বাড়ির পাশে সাইবার ক্যাফে আছে, হ্যাঁ স্যার, সাইবার ক্যাফে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমার কাছে সব প্রিন্ট আউট করা আছে। ওটা, ও বেশ বেশ বেশ, তাহলে তো কোনো সমস্যা নেই, প্রিন্ট আউট করা থাকলে দরকার, আমি ওটাই বলছি। প্রিভিয়াস ইয়ারের কি বলতো, পেপার 1 আর পেপার 2 দুটোরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমার হাতে চোখের সামনে থাকতে হবে। পিডিএফ করো না, চোখ শেষ হয়ে যাবে, করা ঠিক আছে। প্রিন্ট আউট করে নেবে। 100 টাকা হ্যাঁ 50 টাকা লাগতে পারে, কিন্তু ওই রকম পিডিএফ কিন্তু করো না, কম বয়সে চোখ শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর যখন টাকা হবে তখন ভাবে এই শৈশবে যদি এরকম ভাবে না পড়তাম তাহলে আর এটা হতো না, ঠিক আছে। তো প্রিন্ট আউটটা করিয়ে নিও, তুমি অলরেডি করেছো আর কোনো দরকার নেই, ঠিক আছে, ওইটা হচ্ছে দরকার ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল জিনিস যেটা আমাদের এই বই থেকে পড়তে হবে। আর এখানে তুমি যদি বইটা পড়ে দেখবে বেসিক যেগুলো রয়েছে যে কি কি সিলেবাসে আছে তোমার সেই সেই বিদ্যাগুলো। আমরা হচ্ছে মেইন টপিক গুলো বললাম বিদ্যা, এইবার হচ্ছে আমরা ডিটেলসে যাবো যে সিলেবাসে মেইন কি কি আছে। তুমি বইটা যখন সামনের সপ্তাহে হ্যাঁ পেয়ে যাবে তখন তোমার দেখলে দেখতে সুবিধা হবে। আমি তাও বলে দিচ্ছি যে আমি একটু বলে যাচ্ছি যে কি কি জিনিসগুলো আসছে, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। যেহেতু সিলেবাস তো বড় সিলেবাস, আর তার উপর ভিত্তি করে তোমার সেই সময় করতে হবে। আচ্ছা, এখানে শুরুই হচ্ছে হচ্ছে ও পেজ পয়েন্ট হিসেবে দেওয়া হবে 1.1 থেকে টিচিং অ্যাপটিটিউড, ঠিক আছে, বাদ দাও, আমি বলে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে কি টিচিং অ্যাপটিটিউড। তো টিচিং এর মধ্যে কি কি থাকছে আমি যেগুলো বলছি একটু শোনো, তাহলে বুঝতে সুবিধা হবে। টিচিং এর মধ্যে কনসেপ্ট, ঠিক আছে। টিচিং মানে কি করে, কিসের উপর ভিত্তি করে হয়, অবজেক্টিভ, তো শিক্ষা কেন দেওয়া হয়, ঠিক আছে। লেভেল অফ টিচিং, কি কিভাবে তোমার শিক্ষা দেওয়া যায়। তার মধ্যে মেমোরি রয়েছে, মেমোরি মানে মনে করা, আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা, আর রিফ্লেক্টিভ মানে যেটা আমি বোঝাচ্ছি সেটা সে বুঝতে পারছে কিনা, ঠিক আছে। ওই যে পেয়েছো বুঝে, আমি সিলেবাস ধরে বলছি কিন্তু। হ্যাঁ, নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, মানে এর মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে। ক্যারেক্টারিস্টিক বলতে চারিত্রিক বৈশিষ্ট্য বোঝায়। অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্ট, মানে কি কি জিনিসগুলো দরকার হয়। বেসিক রিকোয়ারমেন্ট বলতে কি কি জিনিসগুলো দরকার হয় তাই বোঝায়। এক্সাক্ট মিনিংটা একটু বুঝে নাও, তাহলে তোমার পরে খেয়াল করতে সুবিধা হবে। লার্নার ক্যারেক্টারিস্টিক্স, তাহলে লার্নার ক্যারেক্টারিস্টিক বলতে বোঝাচ্ছে হচ্ছে যারা শিখছে তাদের, কারণ শেখার জন্য একটা যোগ্যতা থাকা দরকার। টিচারদেরও যেরকম যোগ্যতা থাকা দরকার, যে শিখছে স্টুডেন্টেরও একটা যোগ্যতা থাকা দরকার, কারণ সব টিচারের স্টুডেন্ট সবাই হতে পারে না, ঠিক আছে। তো সেই ব্যাপারটা রয়েছে। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট লার্নার। তো এবার ধরো যারা বয়ঃসন্ধিতে আছে এবং যারা বড় আছে, বড় শিক্ষার্থী, তাদের কি কি বৈশিষ্ট্য থাকবে। অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে তোমার বয়ঃসন্ধিতে যারা রয়েছে, তাই না, বাংলা যেটা আমরা বলি বয়ঃসন্ধিতে তুমি বুঝতেই পারছো, 18 নিচে যাদের তাদের বোঝাচ্ছে। আর অ্যাডাল্ট বলতে তোমার সেটা 18 উপরে যারা তাদের বোঝাচ্ছে, ঠিক আছে। এর মধ্যে একাডেমিক বোঝাচ্ছে, একাডেমিক বলতে তোমার শিক্ষাগত যোগ্যতা কি কি আসছে। নেক্সট হচ্ছে সামাজিক, সোশ্যাল, ইমোশনাল, মনস্তাত্ত্বিক এবং কগনিটিভ, মানে ওভারঅল কি কি জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করছে। আর নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানে ইন্ডিভিজুয়াল বলতে এক একজন ব্যক্তিগত কি কি পার্থক্য রয়েছে, ঠিক আছে। এক একজন এক একভাবে শিখতে আহ পছন্দ করে বা শেখে, তো সেই জিনিসের কথা এখানে বলা হচ্ছে। নেক্সট আসছে কি ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং, মানে কি কি বিষয় শিক্ষার উপর ডিপেন্ড করে বা এফেক্ট করে, প্রভাবিত করে। রিলেটেড টু দ্য টিচার, যেটা টিচারের সাথে কানেক্টেড। লার্নার্স মানে যারা শিখছে। সাপোর্ট ম্যাটেরিয়াল, মানে কি কি জিনিস ম্যাটেরিয়াল দরকার হয় শেখানোর জন্য, বা যে যে বিষয়বস্তু দরকার। নেক্সট হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ফ্যাসিলিটিস, মানে কি কি ইনস্ট্রুমেন্ট দরকার হয়। নেক্সট হচ্ছে লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন, লার্নিং এনভায়রনমেন্ট মানে কোন পরিস্থিতিতে সে শিখতে পারছে। আর ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে। মানেগুলো একটু বোঝো, যদি সমস্যা হয় মানেটা এই করতে তুমি উপরে লিখে নিতে পারো, বুঝলে বিদ্যা। ওই যে নিউজে প্রত্যেকটা বাংলা জানো তো তুমি, প্রত্যেকটা বাংলা কিন্তু জানতে হবে, এই জিনিসটা খুবই খেয়াল রাখো। কারণ তুমি যদি এক্সাক্ট মিনিং না জানো বিদ্যা, তুমি পেপার 2 তে তুমি পুরো নাম্বার পেলেও তুমি চান্স পাবে না, যেটা তুমি অলরেডি এক্সাম দিয়েছো তুমি জানো। যেহেতু তুমি বাংলাতে এত বছর ধরে পড়েছো, 16-17 বছর অলরেডি পড়া হয়ে গেছে,
17টা বছর ধরে খালি বাংলাই তুমি পড়েছো, আর এখানে বাংলার বও কিন্তু নেই, আসবেও না, পুরোটাই কোশ্চেন আসবে ইংলিশে, তাই না? তুমি তো যেহেতু এক্সাম দিয়েছো তুমি জানো। তো এই জন্য তুমি যদি প্রত্যেকটা শব্দের বাংলা না জানো, বাংলা বলতে আমি এখানে অর্থের কথা বোঝাচ্ছি, কারণ যে শব্দটা দিয়েছে তুমি যদি তার অর্থই না বোঝো, এ তো এক্সাম না সেমিস্টারে যে হল কালেকশনে আমার হয়ে যাবে তা তো না। তো এখানে নিজেই তোমার করতে হবে, তো সেই কারণে তোমার প্রত্যেকটার বাংলা দরকার। তো এইবার কোনো সময় যদি কোনো জিনিসের মনে হয় যে আমি বাংলাটা জানি না, বিদ্যা মোবাইল খুলে রাখবে, গুগল ট্রান্সলেট বলে একটা অ্যাপ আছে, দেখেছো তো তুমি, তাই না? গুগল ট্রান্সলেট খুলে রাখবে, ওইখানে দেখে সাথে হ্যাঁ সাথে হ্যাঁ হ্যাঁ। ওইখানের উপরেই বাংলাটা তুমি লিখে রাখবে, না হলে কিন্তু ক্র্যাক করতে পারবে না এক্সাম। এটা এতটাই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি বিদ্যা, এই পেপার ওয়ানে যদি এরকম কোনো শব্দ হয় বা কোনো বিষয় হয় যা তুমি এক্সাক্ট বাংলা মানে জানো না, এক্সাম ক্র্যাক করা খুবই টাফ। কারণ কোশ্চেন গুলো এমন ভাবেই থাকবে, তোমার মানে বুঝতে হবে যে এখানে আদতে তারা কি জিজ্ঞেস করেছে। আমি যদি তার পুরো অর্থই না জানি, আমি কি করে তার মিনিং করবো? আর একটা আন্দাজে দেওয়ার জায়গা না, বুঝতেই তুমি পারছো, তাই না? তো সেই জিনিসটা রয়েছে, বোঝাতে পারলাম কথাটা আমি কি বলছি? তো তার জন্য হ্যাঁ সব স্যার, সময় বুঝতে তুমি পেরেছি। কিন্তু গুগল ট্রান্সলেটটা খুলে রাখবে, বা যখনই পড়বে, ধরো তুমি মোবাইল সাইলেন্ট করে রাখলে বা এখানে তুমি ইনকামিং কল ফল অফ করে রেখে কিন্তু গুগল ট্রান্সলেটটা অন করে রাখবে, ওখানে তুমি দেখে বাংলাটা করে আবার উপরে লিখে রাখবে, ধরো যে বই থেকে পড়ছো, বা এই যে হ্যাঁ এই বইটাতেই পেন্সিল দিয়ে বসবে, ওই শব্দটার উপরে বাংলাটা লিখে রাখবে। অনেক সময় লাগবে আমি জানি, কিন্তু আমাদের যদি টপ র্যাঙ্ক করতে হয় এখানে সময় দিতে হবে, কোনো এর অবকাশ নেই, যেহেতু তুমি বাংলা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, পুরোটাই বাংলায় পড়ছো, আর এখানে প্রচুর শব্দ হবে যে আমি বাংলা জানি। নেটে পেপার অনেক কোশ্চেন এমনই থাকে দেখে মনে হতো আমি মানে জানি, কিন্তু তুমি যখন পুরো অপশন গুলো পড়বে, কারণ প্রত্যেকটা অপশন খুবই রিলেটেড থাকে একটার সাথে আরেকটা, তো তুমি যদি এক্সাক্ট মানে না জানো তুমি কিন্তু সেটা ক্লিক করতে পারবে না। ব্যাপারটা আমি বোঝাতে পারলাম, আমি কি বোঝাতে চাচ্ছি তোমাকে? অনেক হ্যাঁ সময় কি স্যার, বলতো, বুঝতে এক্সাক্ট পেরেছি। না, অন্তর্নিহিত একটা অর্থ থাকে, যেটা আমরা বাংলায় বলি না অন্তর্নিহিত অর্থ। তো সেই জিনিসটা আমার বুঝতে হবে, তো তার জন্য আমার প্রত্যেকটা শব্দের মানে জানা দরকার। তখনই সেই কারণে যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় সাথে সাথে বলবে আমাকে ক্লাসে, আমি ক্লিয়ার করে দেবো। আর বাড়িতে বসে স্যার সে তো নয় ক্লাসে বলে দিবেন, আর বাড়িতে যখন আমি করবো তখন আমি কি করবো? বাড়িতে বুঝতে যখন প্রবলেম হচ্ছে তখন গুগল ট্রান্সলেটটা অন করে রাখবে, ওখানে দেখে গিয়ে সাথে সাথে তুমি মিনিংটা পেয়ে যাচ্ছ, ওটা দেখে তুমি বইয়ের উপরেই বাংলাতে লিখে রাখবে। খাতায় লিখবে না কিন্তু বিদ্যা, পরে যেহেতু খাতায় লিখে রাখলে এদিক ওদিক বুঝতে হবে, কিন্তু বইয়ের উপরে যে শব্দটা বুঝতে পারছো না তার ঠিক উপরে পেন্সিল দিয়ে, ধরো সাপোজ তুমি এই শব্দ বুঝতে পারছো না, যে কোনো একটা শব্দ, তখন এইটার উপরে এই হ্যাঁ শব্দটার উপরে পেন্সিল দিয়ে লিখে রাখবে। পরবর্তীতে তুমি যখন এটা পড়ছো তাহলে আর ভুলবে না, যেহেতু তুমি ওখানে লিখে। সিস্টেম বোঝা গেল? এই হচ্ছে সিস্টেম, যে কম টাইমে কি করে তুমি ম্যাক্সিমাম জিনিস মাথায় রাখতে হ্যাঁ। পারো, ঠিক বোঝা গেছে। এইবার আসছে কি, তোমার দেখো মেথড অফ টিচিং ইনস্টিটিউশন, কি কি ভাবে তোমার উচ্চতর শিক্ষায় টিচিং দেওয়া হয়। টিচার সেন্টার্স, টিচার উপর ভিত্তি করে। লার্নার সেন্টার্স মেথড মানে শিক্ষার্থীরা কি কিভাবে সেই জিনিসগুলো শিখছে। অফলাইন এন্ড অনলাইন মেথড, অফলাইন মেথড মানে যেরকম আমরা স্কুল কলেজে ক্লাস করি, অনলাইন মেথড মানে এই যে যেরকম আমাদের ক্লাস হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটার কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে স্বয়ংপ্রভ, MWC, এইগুলো হচ্ছে তিনটে সরকারি প্রতিষ্ঠান, এখানে অনলাইনে শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, এই যে স্বয়ং থেকে বহুবার কোশ্চেন এসছে, তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, বহুবার এই স্বয়ং জিনিসটা কি, তারপরে এই যে স্বয়ংপ্রভ জিনিসটা কি, এর উপর ভিত্তি করে কোশ্চেন এসছে, তো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট, টিচিং সাপোর্ট সিস্টেম, মানে এখানে শিক্ষা দেওয়ার জন্য সাপোর্ট যে সিস্টেম গুলো কি কি, ট্র্যাডিশনাল, মডার্ন এন্ড ICT বেস। ট্র্যাডিশনাল বলতে সনাতনী, মডার্ন বলতে আধুনিক, আর ICT বেস বলতে তোমার এই যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ইউজ করে যেটা ইউজ করা হয় তার কথা বলা হচ্ছে। নেক্সট আসছে ইভালুয়েশন সিস্টেম, মানে ইভালুয়েশন মানে কি, কোনো একটা জিনিস করার পর সেটা ফলাফল বের করার যে পদ্ধতি। এলিমেন্টস এন্ড টাইপস অফ ইভালুয়েশন, কিভাবে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে বা ইভালুয়েশন করা হয়ে থাকে, ফলাফল বের করা হয়। ইভালুয়েশন ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, যেরকম দেখো এই যে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমই তো আমরা পড়াশোনা করেছি যে ইউনিভার্সিটিতে, যে পয়েন্ট পয়েন্ট দেওয়া হয় না, যেরকম তুমি বললে 8.4 তুমি পেয়েছো সেরকম, সেইটাকে তোমার গ্রেড বেস সিস্টেম বলা হয় হায়ার এডুকেশন সিস্টেমে। আর কম্পিউটার বেস টেস্টিং মানে যেটা নেট এক্সাম, এই যে কম্পিউটার বেস টেস্টিং হচ্ছে, অনলাইন এক্সাম হচ্ছে, এরকম। ইনোভেশন এন্ড ইভালুয়েশন সিস্টেম, ইনোভেশন এন্ড ইভালুয়েশন সিস্টেম বলতে কিভাবে সেই জিনিসগুলো চেক করা হয়। যেরকম আমরা যখন ওই যে অনলাইনে এক্সাম দিয়ে সেগুলো দেখি, আগে কি হতো ওই মাসিতে গোল গোল করে করতো, ফিজিক্যালি লোকে চেক করতে হতো, আর এখন খালি মেশিনে বসিয়ে দিলে সাথে চেক করে নিচ্ছে। তো এইটা হচ্ছে তোমার ইনোভেশন এন্ড ইভালুয়েশন সিস্টেমের কথা বলছো।
বুঝলে কেন? এই হচ্ছে টিচিং অ্যাপটিটিউডের মধ্যে হ্যাঁ এই হচ্ছে টোটাল জিনিস যেগুলো আমাদের পার্ট ওয়ানে এখান থেকে করতে হচ্ছে। কনফিউশন থাকলে বলবি, দেখো বিদ্যা কোথাও কোনো বুঝতে সমস্যা হলে বা ডাউট থাকলে যে স্যার এটা আমি বুঝতে পারছি না, এখানে আমার একটু সমস্যা হচ্ছে বা এখানে আবার বলবি, তো আমাকে বলবে, ঠিক আছে? সেগুলো আমরা আরো ভেঙে ভেঙে করবো, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো সেই জিনিসটা সবসময় মাথায় রাখো। কনফিউশন থাকলে বলো যে এই যে ফার্স্ট পার্টে আমি যেগুলো বললাম, যদি কোনো বুঝতে সমস্যা থাকে। না স্যার, সমস্যা নেই। বুঝতে পেরেছো তো? ওইখানে হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রত্যেকটা শব্দের উপরে কিন্তু বাংলায় লিখে রাখো। আমি বারবার বলছি, ঠিক আছে? স্যার আমি অত বাংলায় খারাপ না যে আমার ওরকম প্রত্যেকটা শব্দ লিখতে হবে। তো দেখো এখানে বাংলায় খারাপ না এর কথা ব্যাপার না। আমরা পারফেকশন এর জন্য যাচ্ছি। পয়েন্টটা বুঝতে পারছো? এখানে এভারেজ এর কোনো জায়গা নেই, ভালোরও কোনো জায়গা নেই। এখানে পারফেক্ট হতে হবে। তো পারফেকশন এর জন্য, ঠিক আছে, ভালো মানুষ আর উনি খুবই বিনয়ী মানুষ, দুটোও কিন্তু ভালোর মধ্যে বোঝাচ্ছে, মিনিং কিন্তু আলাদা। ওই লোকটা খুব ভালো মানুষ আর ওই লোকটা খুব বিনয়ী মানুষ। তাহলে ভালোর থেকে উপরে স্ট্যান্ডার্ডে কি যাচ্ছে? বিনয়ী। আমি পয়েন্টটা বোঝাতে পারছি আমি কি বলছি? এলএসএও হ্যাঁ স্যার, নেট পাস বুঝতে হয়, পেরেছি। এলএসএও নেট পাস হয়, জিআরএফেও নেট পাস হয়। তো আমরা পারফেকশনে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে ভালোতে কাজ হবে না, এখানে যে বিনয়ী যে স্ট্যান্ডার্ড, ওই জায়গাতে যেতে হবে, যে অন্তর্নিহিত অর্থটা আমার মাথায় রাখতে হবে। তো সেই কারণে কোনো শব্দ যদি এরকম হয় যে আমি মানে জানি মোটামুটি, কিন্তু মোটামুটি হবে না, এক্সাক্ট বাংলাটা জানতে হবে। তার জন্য পেজ যখন পড়ছো, কোথাও বুঝতে সমস্যা হলে গুগল ট্রান্সলেট দেখে ওটা লিখে উপরে ওই শব্দটা লিখে রাখবে। যদি পেন দিয়ে ইচ্ছা হয় পেন দিয়ে লিখে রাখো, পেন দিয়ে লেখো, পেন্সিল দিয়ে লিখলে ঘষা টসা লাগলে মুছে যেতে পারে, কিন্তু পেনে আর মুছবে না, ঠিক আছে? তো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখো বিদ্যা, না হলে কিন্তু সমস্যা, ঠিক আছে? যেহেতু তোমার বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়াম মধ্যে বাংলা বের করো, ওকে? এইটা করলে তুমি প্রচুর সমস্যা একবারে সমাধান করে দিতে পারবে, যেটা কিন্তু তাহলে আর সমস্যা হবে না, ঠিক আছে? নেক্সট আসছে রিসার্চ হ্যাঁ স্যার। অ্যাপটিটিউড। হ্যাঁ, রিসার্চ অ্যাপটিটিউড এর মধ্যে রিসার্চ কি, তার মিনিং অর্থ কি, কি কি ভাগে ভাগ করা যায়, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, পজিটিভিজম মানে সনাত্মক দিক, আ- আর পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ মানে উত্তর সদার্থকীয় পদ্ধতি, যেটা হচ্ছে তোমার গবেষণার দিক। বুঝতে পারছো? আমি ডাইরেক্ট ধরে ধরে মিনিং করে বাংলা ধরে বলছি, যাতে তোমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এইটা একটু দেখো যে পজিটিভিজম মানে সদার্থক দিকের কথা এখানে বলা হচ্ছে, আর পোস্ট পজিটিভিস্টিক মানে হচ্ছে তোমার উত্তর সদার্থক পদ্ধতি, রিসার্চ মানে গবেষণার দিকের কথা এখানে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে মেথড অফ রিসার্চ। রিসার্চ কিভাবে করা যায়, গবেষণা। একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, ডেসক্রিপটিভ, হিস্টোরিক্যাল, কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ মেথড। বাংলা বলো এটা, প্রত্যেকটা বাংলা বলো, এগুলো মানে কি? এক্সপেরিমেন্টাল মানে কি বলো? পরীক্ষামূলক। ঠিক। ডেসক্রিপটিভ মানে কি? বর্ণনামূলক বা ঠিক, বর্ণনাধর্মী। একদম। হিস্টোরিক্যাল? ঐতিহাসিক পদ্ধতি। ঠিক। কোয়ালিটেটিভ? কোয়ালিটি মানে কি? গুণগত। ঠিক। আর কোয়ান্টিটেটিভ? পরিমাণগত, ঠিক আছে? বুঝতে পারছো কেন পরিমাণগত। বাংলা? হ্যাঁ 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 হ্যাঁ। তুমি জানো, হ্যাঁ, বাংলা জানো, কিন্তু এখানে পারফেকশনের জন্য যাচ্ছি আমি, আমি ঠিক জানি আছে? কিন্তু বলতে পারছিলাম না। হ্যাঁ জানে হ্যাঁ। সবাই, ওটাই জানে, ঠিক আছে? তুমি অবশ্যই জানো, কিন্তু এখানে সেকেন্ডের মধ্যে বলতে হবে, লিমিটেড টাইম ইউজিসি নেট এক্সাম, ঠিক আছে? আমি এই জন্যই জিজ্ঞেস করেছি, নাহলে তুমি জানবে না কেন, সবই জানে। কিন্তু কি বলতো, এখানে তুমি কতটা ফাস্ট করতে পারছো বিদ্যা, ঠিক আছে? কতটা ফাস্ট তুমি করতে পারছো, আমাদের লিমিটেড টাইম রয়েছে, গাদা গাদা আমার টাইম নেই, ওকে? সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। নেক্সট হচ্ছে স্টেপস অফ রিসার্চ, মানে হচ্ছে তোমার এখানে গবেষণার কি কি স্টেপ গুলো রয়েছে। নেক্সট হচ্ছে থিসিস এন্ড আর্টিকেল রাইটিং। থিসিস মানে কি বলো? গবেষণাপত্র। থিসিস পেপার মানে গবেষণাপত্র, ঠিক আছে? তাহলে থিসিস মানে সেটা কত বোঝাচ্ছে, একদম ঠিক। থিসিস এন্ড আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং মানে কি? আর্টিকেল মানে আর্টিকেল। ভাই আমার একটা বাংলা আর্টিকেল আসছে না। পাবলিশ হলো,
আমার একটা আর্টিকেল পাবলিশ হলো পেপারে, আমরা তো বাংলায় কখনো লিখি না যে আর্টিকেল পাবলিশ হলো, তাই না? মানে কি? হ্যাঁ হ্যাঁ ওটাই। বলো, একটু ভেবে বলো। খুবই সিম্পল কোয়েশ্চেন, কিন্তু একটু ভেবে করতে হবে। নিবন্ধ, আর্টিকেল মানে নিবন্ধকে বোঝায়, নিবন্ধ রাইটিং। নিবন্ধ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো এই যে যে ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখবে। নিবন্ধ বা প্রবন্ধ তুমি বলতে পারো, কোনো ব্যাপার না। এসে আর্টিকেল একই কথা। এসে মানে কি, মনে পড়ছে ক্লাস 7-8 জিনিস। এসে মানে কি, এই যে আমি একটা রচনা লিখলাম, তাই না? এসে মানে কি বাংলায় রচনা, তাই না? হ্যাঁ এসে হ্যাঁ ইংলিশে আমরা লিখি, বাংলায় রচনা লিখি। তো মিনিং গুলোর সাথে সাথে খেয়াল রাখতে হবে, বুঝতে পারছো বিদ্যা? যেহেতু কোশ্চেন আমাদের বাংলায় থাকছে না, আমি এগুলোর উপর কেন জোর দিচ্ছি, কারণ আমি যদি এক্সাক্ট মিনিংটাই না বুঝি এক্সামে, তাহলে কিন্তু জানা জিনিস ভুল হয়ে যাবে। তাহলে এলএসএই আমি আটকে যাবো, যে আর অব্দি আর আমার উঠবে না। পয়েন্টটা বুঝতে পারছো? মাস গেলে 40,000 পাবো না। তো এই যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা হচ্ছে খুবই ক্রুশিয়াল আমাদের। ওকে, নেক্সট। তো পয়েন্ট বুঝতে পারছো আমি কি কি জিনিসটা তোমাকে বোঝাতে চাচ্ছি? তুমি ব্যাপারটা বুঝছো যে আমি কি আসলে তুমি বোঝাতে চাচ্ছি। পেপার টুতে তুমি এমনি নাম্বার পাবে, কিন্তু মেইন সমস্যা হবে পেপার ওয়ানে। কিন্তু তার জন্য আমার পেপার ওয়ানের সমস্যা হবে না, তুমি যদি প্রত্যেকটা শব্দের এক্সাক্ট বাংলা জানো। বাংলা বলতে আমি বাংলার কথা বলছি না, মানে বোঝার কথা বলছি। মানে ওই লাইনটাতে কি বোঝাতে চাচ্ছে প্রশ্নে, সেইটা যেন আমি বুঝি। এবং ওইখানে যে 4টে আমার অপশন রয়েছে, A B C D, 4টে অপশন থাকে, তাই না? মনে পড়ছে? তো তাহলে সেই 4টে অপশনের হ্যাঁ। এক্সাক্ট বাংলা আমি জানছি কিনা। যদি আমি এক্সাক্ট বাংলা না জানি, আমি কিন্তু ঠিকঠাক ভাবে ক্লিক করতে পারবো না। ঠিক আছে? তো তার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক গেল, ঠিক আছে। নেক্সট আসছে তোমার যে অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ এন্ড রিসার্চ এথিক্স। রিসার্চ এথিক্স মানে কি? রিসার্চ এথিক্স এর মানে কি? গবেষণার নীতি। একদম ঠিক আছে। কারণ গবেষণা করার জন্য একটা নীতি নির্দেশনা রয়েছে, সেই জিনিসগুলো ফলো করতে হবে। অন্য লোকের লেখা ছাপিয়ে দিয়ে নিজের নামে করে দিলাম, তাহলে কিন্তু সেই জিনিসটাকে কি বলে বলো? সেটা রয়েছে পেপার অনেক এক্সাম তো দিয়েছিলে তুমি লাস্ট বার। ধরো অন্য লোকের লেখা নিজে ছাপিয়ে দিয়ে নিজের নামে স্ট্যাম্প বসিয়ে দিলাম, এটাকে কি বলে? কপিরাইট থাকে। হ্যাঁ, কপিরাইট তো থাকে, কিন্তু টুকলি করার সিস্টেম, এটাকে কি বলে? মনে করে দেখো, এক্সাম তুমি দিয়েছিলে, এইটার সাথে আমি বলাই ভুল করা হয়ে গেছে বলা। যদি স্যারে বলতাম যে আমি এক্সাম দিইনি, তাহলে আর এই জিনিসগুলো আমার শুনতে হতো না। না না সে ঠিক আছে। অন্যের লেখা নিজের নামে চালিয়ে দিলে প্লাগারিজম, ঠিক আছে? প্লেগারিজম। ইংলিশে বল। হ্যাঁ প্লেগারিজম চেক হয়, তো প্লেগারিজম চেক হয়। মনে পড়ছে? প্লাগারিজম বলে হ্যাঁ ওটাকে। স্যার অনেকে হ্যাঁ। আছে না, যেরকম আমাদের একটা টাইমে যে এডুকেশন লিস্টটা ছিল এরকম বিশাল মোটা, টিএমসি যে নেতা না, এডুকেশন মিনিস্টার ছিল, উনি হচ্ছে এরকম 2 নম্বরে ঘাপলা করে তোমার পিএইচডি করা, অন্য লোকের থিসিস পেপার চুরি করে নিজের নামে সেটা লিখে পাবলিশ করে দিয়েছে। যাই হোক, তো আমরা যখন পড়ি, ঠিক আছে, আমি যখন প্রেসিডেন্সিতে, তখন হচ্ছে কনভোকেশনে উনি দিয়ে গেছিল। তো অনেকে ওনার কাছে, অনেকে কি কেউই নেয়নি। কেউই ওই যে সার্টিফিকেট দেয় না, তোমার যে চ্যান্সেলর, তোমার সেই হিসাবে আসে ওই সময় সার্টিফিকেট দেয়, কনভোকেশন পাবে। অনেকেই ওনার কাছ দিয়ে নেয়নি। উনি দিচ্ছিল হচ্ছে যারা গোল্ড মেডেল পাচ্ছিল। তুমি তো গোল্ড মেডেল পাবে না তোমার ডিপার্টমেন্টে। ইউনিভার্সিটিতে টপ করেছে কে এবছর বাংলায়? জানি না স্যার। জানো না? রেজাল্ট তো তুমি তো পেয়ে গেছো, তাহলে তুমি বুঝতে পারছো না কে টপ করেছে? লাস্ট 2 বছরে না কে পাচ্ছে? স্যার লাস্টে আমরা মানে যে যার রোল নাম্বারটা দিয়েছিলাম, তখন আমাদের যে যার রেজাল্ট এসেছিল, কেউ জানায়নি গ্রুপে কে কত পেয়েছে। আশা করছে কে? ফার্স্ট ইয়ারে কে টপ করেছে? তুমি? না না। ফার্স্ট ইয়ারে তুমি টপ করোনি বাংলাতে? না স্যার আমি তো করিনি। তুমি জানলে কি করে? বলেছে কে, তাহলে কে টপ করেছে নাকি জানায়নি? না তখন অন্য একটা মেয়ে করেছিল। ওকে 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 ওকে, ঠিক আছে, তাহলে ওভারঅল নাম্বারও তার বেশি আছে। ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে দেখ, টপ করলে আবার বেশি সমস্যা থাকে। ধরো ইন্টারভিউতে, ধরো তুমি যদি বলো যে স্যার আমি তো টপার ছিলাম, বুঝতেই পারছি না আমার স্ট্যান্ডার্ড, তাহলে কিন্তু সমস্যা।
ঠিক আছে, তো সবসময় বিনয় থাকতে হবে এই ব্যাপারটা। ঠিক আছে, যেটা স্যার আমি এরকম পেয়েছি, তুমি যদি কোনো কারণে বলে ফেলো যে আমি টপ করেছি, পয়েন্টটা বুঝতে পারছো আমি কি বলছি, তাহলে আরো কোশ্চেনে আরো টাফ হবে সেই জিনিসটা। দেখো এখানে আমি খালি ইউজিসি নেটের প্রিপারেশনের কথা কিন্তু আমি বলছি না। ইউজিসি নেট ক্র্যাক করার পর, জেআরএফ ক্র্যাক করার পর, পিএইচডি শেষ হয়ে যাওয়ার পর, মানে আমি 2030 সালের কথা বলছি, 2030 সালের পর 2031 সালে তুমি যখন ইন্টারভিউ যাবে, ইন্টারভিউতে কিন্তু এগুলো জিজ্ঞেস করা হবে। আমি সেই হিসাবে বলছি, কি বলতো, সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতে হবে, যা না হলে কিন্তু হবে না। আর যেটা বলে না ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন খুব ভালো করে দরকার। মানে কি, নিজের ফিউচারে কোথায় যাবো সেটা আগে থেকে প্রতিদিন স্বপ্নের মধ্যে দেখা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমি জব করবো, ঠিক আছে, টপার বিদ্যালয় টপার, বা দেখো ওই যে কলেজ সার্ভিস কমিশন র্যাঙ্ক 1 2030, ঠিক আছে, যদি এরকম লিখে ম্যানিফেস্ট করতে হয়। কারণ আমি পজিটিভলি যা বলবো, আমাদের ব্রেন কিভাবে কিন্তু সেভাবে ফাংশন করে, বুঝতে পারছো? তো সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি যত কম বয়সে বুঝতে পারবে, শিখতে পারবে, তত তোমার ফিউচারে গ্রোথের সুবিধা হবে। ম্যানিফেস্টেশনের উপর সবকিছু ডিপেন্ড। মানে আমি এই জিনিসটা করবো, যে আমি ধরো একটা টাইমে সাপোজ বলছি যে হ্যাঁ আমি 1 লাখ টাকা প্রত্যেকদিন ইনকাম করবো, এরকম মাইন্ডসেট থাকবে। তারা এরকম বড় উচ্চ চিন্তা করে, সেই কিন্তু এরকম কোটিপতি হতে পারে। তো ঠিক ব্যাপারটা ঠিক সেরকম। তো এরকম প্রত্যেকটা দিন যাচ্ছে, যে কাজই করছে চোখের সামনে এটা দেখছে এবং ভাবছে এবং সেই হিসেবে কাজ করছে। তো ঠিক সেরকম। তো আমার কাজ কি, আমি এখানে ভাবছি যে আমি এখানে এক্সাম ক্র্যাক করবো, জেআরএফ নেবো, ঠিক আছে। তো তাহলে সেই হিসাবে জেআরএফ বিদ্যা ঘোষ, ঠিক আছে, এরকম লিখে একটা লিখবে, ঠিক আছে, একটা কাগজে লিখে ঘরে টানা। আমি সিরিয়াসলি বলছি, এই জিনিসগুলো কিন্তু দরকার। এখানে পজিটিভ ম্যানিফেস্টেশন উপর কাজ করে সবকিছু। মানে ইন্টারনাল এনার্জির উপর বা ইনার ইঞ্জিনিয়ারিং বলে এটাকে, ঠিক আছে, ইনার ইঞ্জিনিয়ারিং আমাদের অন্তরে, ঠিক আছে, মানে আমাদের ব্রেনে ফাংশন করে হচ্ছে সেইভাবে তুমি যেভাবে শেখাবে। তো সেইভাবে তুমি যদি শেখাও রেগুলার প্রতিদিন 24/7, তো সেইভাবেই সেইভাবে কাজ করতে শুরু করবে। ইনার ইঞ্জিনিয়ারিং বলে এটাকে। তো তুমি যখন ব্রেনে প্রত্যেকদিন নিজেকে বলবে, চোখের সামনে দেখাবে যে হ্যাঁ বিদ্যা ঘোষ জেআরএফ লিখে তুমি যখন করবে, ওইভাবে পজিটিভ ওয়েতে তুমি এগোতে পারবে। তো তোমার কি কাজ হবে, আজকে পড়া শেষ হয়ে গেলে একটা সিম্পল একটা ছোট পেজে লিখ জেআরএফ বিদ্যা ঘোষ, ঠিক আছে, এটা লিখে ছোট একটা পেজ লিখে ঘরে টানা, ছোট, ঠিক আছে, পড়, মানে যেটা তুমি পড়ো এবং সেই জিনিসটা দেখবে প্রত্যেকদিন যখনই পড়ছো সেই জিনিসটা মাথায় রাখবে। সিরিয়াসলি বলছি, পজিটিভ ম্যানিফেস্টেশন কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এক পাশে তোমার রুটিনটা থাকবে বিদ্যা, রেগুলার তুমি যেটা ফলো করো, আর এক পাশে থাকবে এটা জেআরএফ বিদ্যা ঘোষ। তাহলে এই পজিটিভ এনার্জিতে কিন্তু আমাদের সবসময় তোমার অ্যালার্ট থাকতে সাহায্য করবে এবং তুমি পজিটিভলি ভাবতে থাকবে সব। কারণ নেগেটিভ এনার্জি খুবই ডেঞ্জারাস জিনিস আমাদের গ্রোথের জন্য। শুধু নেগেটিভ এনার্জি বলে না, নেগেটিভ পিপল বা নেগেটিভ লোকদের থেকেও দূরে থাকতে হবে। আর পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে হবে। এগুলো এখানে নেই, কিন্তু তুমি এই জিনিসগুলো বোঝো, এই জিনিসগুলো খুবই খুবই ক্রুশিয়াল, যেগুলো ক্লাসে আমাদের বলবেন। কিন্তু এইটা তুমি যত কম বয়সে এই জিনিসটা বুঝতে পারবে, তুমি যেটা চাইছো সেইটাকে বাস্তবায়িত করা তত দ্রুত সম্ভব হবে, যখন তুমি ইনার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ব্রেনকে প্রত্যেকদিন সেটা সংকেত দেবে। ওকে, তো সেই জিনিসটা খুবই দরকার। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। গেল, ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখো। আর আজকে রাত্রে রুটিন করবে, ঠিক আছে। নেটের প্রিপারেশনের রুটিন কি আছে তোমার? রুটিন তো আছে না, দেওয়ালে টানানো আছে? রুটিন রুটিন আছে স্যার। ঠিক আছে, ওটা ফলো করবে। সেই জিনিসটা দরকার। আর যেটা আমি বললাম, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রিপারেশন শুরুর আগে, ঠিক আছে। তো তাহলে খুবই সুবিধা হবে। নেক্সট আসছে কি দেখো, কম্প্রিহেনশন। তো কম্প্রিহেনশন বলতে এখানে তোমার এই যে প্যাসেজ দেওয়া থাকে, এটা আমি বললাম। কমিউনিকেশন মানে এখানে কথোপকথনের কথা বলে। তো কমিউনিকেশনের মিনিং কি, কি কি ধরনের হয়ে থাকে, বৈশিষ্ট্য কি, তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। ইফেক্টিভ কমিউনিকেশন মানে এই যে যেটা কমিউনিকেশন যেটা আমরা করছি ইফেক্টিভ হচ্ছে কিনা সদার্থক ভাবে, সেই জিনিসটা দেখা দরকার। ভার্বাল, নন ভার্বাল বিভিন্ন ভাবে হয়। ভার্বাল মানে এখানে যখন আমরা বলছি, নন ভার্বাল মানে কোনো কিছু দেখিয়ে টিকে করানো হচ্ছে, সেটাকে নন ভার্বাল বলা হয়। এক্সাক্ট মিনিং বলবো, তাহলে তোমার পুরো চ্যাপ্টার পড়ার দরকার নেই। মানে এক্সাক্ট এক এক ওয়ার্ডে তুমি বলতে পারবে। ভার্বাল মানে মুখ থেকে যেটা আমরা বলছি, ভার্বাল মুখ বলা, ঠিক আছে। নন ভার্বাল মানে এখানে আকার ইঙ্গিতে তোমার যেটি দেখো সেটাই বলা হয়। ইন্টার কালচারাল মানে হচ্ছে তোমার বিভিন্ন সংস্কৃতির সাথে রিলেট করে সেই জিনিসগুলো, সেটাকে তোমার ইন্টার কালচারাল বোঝায়। গ্রুপ কমিউনিকেশন মানে কয়েকটা গ্রুপে যখন কথোপকথন করা হচ্ছে। নেক্সট হচ্ছে ক্লাসরুম কমিউনিকেশন, মানে ক্লাসরুমে যখন কথোপকথন করা হচ্ছে সেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। এরপর আসছে কি ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন। তো এখানে
সঠিকভাবে এই সংযোগ বা যোগাযোগ করার জন্য কি কি সমস্যা আসতে পারে সেইটা হচ্ছে এখানে ব্যারিয়ারের মধ্যে বোঝায়। ব্যারিয়ার বলতে কি কি সমস্যা তার কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে মাস মিডিয়া এন্ড সোসাইটি। তো মাস মিডিয়া বলতে এখানে মানে কি, মাস মিডিয়া গণমাধ্যম, ঠিক আছে। আর সোসাইটি মানে সমাজের কথা বলা হচ্ছে। বিদ্যা প্রত্যেকটার বাংলা মানে লিখে নাও, আমি বারবার বলছি স্যার আমি জানি ও জানাতে হবে না, আমি প্রত্যেকটা বাংলা পাশে লেখা চাই, না হলে তুমি অন্যদিকে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে, অন্যদিকে চলে যাবে বাবা, সেটা করা যাবে না। আমাদের ফোকাস থাকতে হবে, এখানে যা চাইছে আমি সেইটুকু দেবো, আর সেইটুকুর মধ্যেই মাথা রাখবো। এদিক ওদিক করলে সমস্যা। যে কোনো এক্সামের মেইন ইস্যু হচ্ছে এইটা, আমার এদিক ওদিক জন্য শুনে না, যতটুকু চাইছে ততটুকুই দিতে হবে, তার বাইরে গেলেই ফেল করবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখা খুবই খুবই দরকার। আর এখানে তো লেখার কোনো ব্যাপার নেই, বুঝতে পারছো, যেহেতু পুরোটাই এমসিকিউ, কিন্তু এমসিকিউ যেহেতু, তার জন্য সেই জিনিসটা প্রবলেম হয় ক্যান্ডিডেটদের, এক্সাক্ট মিনিং অনেক সময় তারা বুঝতে পারে না, তার জন্য ভুল করে। সে যে কম জানে তা কিন্তু না, কিন্তু অনেক সময় কোশ্চেন পড়ে তার মানে বুঝতে পারে না, সঠিকভাবে মানে বুঝতে না পারার জন্য তার কোশ্চেনে আনসার ভুল হয়। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো তাহলে এটা কি করে স্যার আমি ঠিক করতে পারি? যখনই যে জিনিসটা অচেনা লাগছে করে তুমি বাংলাটা লিখে রাখো, যাতে এক্সাক্ট টু দা পয়েন্টে তুমি মিনিংটা বুঝতে পারো, তাহলে আর কোনো কনফিউশন নেই। আচ্ছা। ঠিক আছে, বোঝা গেল। এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। নেক্সট আসছে কি তোমার ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড। তো এখানে টাইপ অফ রিজনিং কি কিভাবে তোমার যুক্তি টাইপের হয়, নাম্বার সিরিজ, ডেটা সিরিজ, কোর্স এন্ড রিলেশনশিপ। তো এগুলো ওই চ্যাপ্টার যখন আমরা করবো তখন তুমি বুঝতে পারবে। এগুলো করেছো তুমি আগে? বেশ, তাহলে ঠিক আছে। এই ম্যাথমেটিক্যাল পার্ট যেগুলো রয়েছে, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, ফ্র্যাকশন, টাইম এন্ড ডিসটেন্স, সময় এবং দূরত্ব, রেশিও, ঠিক আছে, প্রপোর্শনাল পার্সেন্টেজ, শতকরা, তারপর এখানে সুদ, প্রতি লাভ ক্ষতির কথা বলা হচ্ছে, প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি, ইন্টারেস্ট মানে সুদের কথা বলা হচ্ছে, ডিসকাউন্টিং মানে এখানে ছাড়, আর অ্যাভারেজ মানে গড়। এই জিনিসগুলো রয়েছে, মানে ক্লাস ধরো 7-8 এর যে ম্যাথের যে বেসিক জিনিসগুলো, সেই জিনিসগুলোর উপর বেস করে এখানে থাকছে। তারপর হচ্ছে তোমার দেখো লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং মানে এখানে আন্ডারস্ট্যান্ডিং এন্ড দ্য স্ট্রাকচার অফ আর্গুমেন্ট। কোন একটা বিবৃতি দেওয়া হবে, তো সেই বিবৃতি কিসের উপর ভিত্তি করে রয়েছে এবং তার কাঠামো, আর্গুমেন্ট ফর্ম, সেই বিবৃতিটা কি কিভাবে তৈরি হচ্ছে, স্ট্রাকচার অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। এবার হচ্ছে কি কি কাঠামোর উপর ভিত্তি করে সেটাকে ভাগ করা হচ্ছে। নেক্সট হচ্ছে মুড এন্ড ফিগার, কোন মুডের উপর রয়েছে, এবং ফিগার মানে কি কি অবয়বের উপর রয়েছে। নেক্সট হচ্ছে ফর্মাল এন্ড ইনফর্মাল ফ্যালাসিটিস। ফর্মাল আর ইনফর্মাল মানে হচ্ছে, ফর্মাল মানে হচ্ছে যেটা আমরা সাধারণভাবে দেখতে পাই, ইনফর্মাল মানে তোমার যেটা একটু অন্য টাইপের, সেইটাকে তুমি ইনফর্মাল বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ, মানে আমরা ভাষাকে কিভাবে ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে কনোটেশন এন্ড ডিনোটেশন অফ টার্মস, কোন একটা টার্মস কে কি কিভাবে ভাগ করা যায়। নেক্সট হচ্ছে ক্লাসিক্যাল স্কয়ার। ক্লাসিক্যাল বলতে সনাতনী বোঝায়, স্কয়ার মানে চৌকাঠ বলছে, আর অপোজিশন বলতে তোমার বিরোধী যে পার্ট সেটার কথা বলা হচ্ছে। এক্সাক্ট দেখো বাংলা তো পড়া যায় না, কিন্তু তাও আমি তোমাকে বোঝানোর জন্য বাংলাটা বলছি যে কি কি এখানে বোঝাতে চাইছে, ঠিক আছে, তো সেই হিসাবে এখানে খেয়াল রাখবে। আচ্ছা। নেক্সট হচ্ছে অ্যানালজি, ভেন ডায়াগ্রাম। ডায়াগ্রাম বলতে এরকম গোল থাকে, ঠিক আছে, গোল করে তোমার ডায়াগ্রাম গুলো করতে হয়, সেই জিনিসগুলো এখানে হচ্ছে। তারপর ইন্ডিয়ান লজিক, মিনস অফ নলেজ, এইটা খুবই গুরুত্বপূর্ণ, ভারতীয় যে দর্শন। ওকে, তো এখানে এখানে এই দর্শনের মধ্যে কি কি জিনিসগুলো হচ্ছে সেগুলো এখানে করতে হবে। প্রমাণ রয়েছে, প্রমাণাস, অনুমান, উপমান, শব্দ, ঠিক আছে। দেখো ইংলিশটা দেখো না, বাংলাটা দেখো, মানে সংস্কৃতটা দেখো, তাহলে বাংলার সাথে কানেকশন পেয়ে যাবে, দেখেছো। এই দেখো এই যে হ্যাঁ। এই অনুমান, অনুমান মানে অনুমানের কথা বোঝাচ্ছে, উপমান মানে উপমানের কথা বোঝাচ্ছে, হ্যাঁ। শব্দা মানে শব্দের কথা বলছে, দেখতে পাচ্ছ। শক্ত। নেক্সট হচ্ছে তোমার এখানে অর্থপত্তি, ঠিক আছে, অর্থ কথা ওখানে বলা হচ্ছে, তারপরে অনুপত্তি। এই পার্টটা গেল। পুরো বাংলা রয়েছে দেখবে, ইংলিশে রয়েছে দেখোই না, যেহেতু বাংলা পার্টে দেওয়া রয়েছে। সংস্কৃত থেকেই তোমার সেই হিসাবে বাংলায় তোমার সেই হিসেবে কানেকশন আমরা ধরতে পারি। নেক্সট হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড কাইন্ড অফ অনুমান। তোমার কি কি কাইন্ডের উপর, এখানে কি কি বিষয়ের উপর ভিত্তি করে এই অনুমান রয়েছে। ব্যাপ্তি, ব্যাপ্তি মানে বুঝতেই পারছেন। নেক্সট হচ্ছে হিতোপদেশ, ফ্যাসিলিটি অফ ইন্টারভেস। হ্যাঁ বেশ, দেখ। নেক্সট আসছে ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা ইন্টারপ্রিটেশনের মধ্যে এখানে সোর্স মানে উৎপত্তি কোথা থেকে আসছে, অ্যাকুইজিশন মানে কাউকে নিয়ে নেয়, ঠিক আছে, যখন বড় মাছ ছোট মাছকে নিয়ে নিচ্ছে সেটাকে অ্যাকুইজিশন করে নিচ্ছে, বা বড় কোম্পানি ছোট কোম্পানিকে যখন কিনে নেয় সেটাকে অ্যাকুইজিশন বলে। নেক্সট আসছে তোমার ক্লাসিফিকেশন অফ ডাটা, এই ডাটাকে কিভাবে ভাগ করা যায়। কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ, যেটা আমি প্রথমেই বললাম, ডাটা ইন্টারপ্রিটেশন, ডাটা গভর্নেন্স। ডাটা এন্ড গভর্নেন্স, ডাটা মানে তথ্য, এবং গভর্নেন্স মানে কি বলতো, গভর্নেন্স এর বাংলা কি?
কি স্যার আরেকবার? ডাটা অ্যান্ড গভর্নেন্স, ওই যে লাস্ট পয়েন্টটা পেয়েছো, ডাটা অ্যান্ড গভর্নেন্স। গভর্নেন্স গভর্নেন্সের বাংলা কি? জানি না স্যার, হুম? জানি না। গভর্নেন্স মানে শাসনের কথা বলা হয়, শাসন, কিভাবে আমরা শাসন করি। বাংলায় দেখো, তালব্য স, আকার, দন্ত স, দন্ত ন। আচ্ছা সবার আগে সেহেতু সবগুলো বললাম, দেখো তোমাকে ঠিক আর 5 বছর পর এই জিনিসটা জিজ্ঞেস করবে 2031 সালে, যখন ইন্টারভিউতে যাবে, ক থেকে কি অব্দি বলো আমার বিদ্যা, বলো ক থেকে কি অব্দি বলো। স্যার শোনা যাচ্ছে না। বলছি ক থেকে কিও অব্দি বলো, পর পর। শোনা যাচ্ছে এবার কি বলছেন? ক ক থেকে কিও থেকে অব্দি, কিও 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 খ। ও ক খ ক খ গ ঘ বলবো? বলছি একদম, স্যার। হ্যাঁ। ক খ গ ঘ ইয় চ ছ বর্গীয় জ কি করে, হাততালি ছ ম। ইও কি করে হয়? উমো, ইও তো 10 নম্বরে গিয়ে ইও হচ্ছে। হ্যাঁ প্রথমেই ও বলেছি, ক খ গ ঘ ও। হ্যাঁ উমো, আর ইও হচ্ছে 10 নম্বরে। পয়েন্ট গুলো মনে রাখো, ছ জীবনে ভুল ছ হবে না। বর্গীয় ছ হাততালি ছ ও। ইয় ইয় হ্যাঁ, সরি ইয়। সরি অব্দি হবে কেন? পয়েন্টটা বুঝতে পারো, আবার বলো। ক খ গ ঘ উমো, উমো কত নম্বরে আসছে? 5 নম্বরে। চ ছ জ ঝ ইও, পাঁচে ইও আসছে পাঁচে 10 নম্বরে। হ্যাঁ বলো বলো, প্রথম থেকে বলো। ক খ গ ঘ উয়া মানে ও। উমো, হ্যাঁ। চ ছ বর্গীয় ছ হাততালি ছ ইয়। বুঝা মানে হ্যাঁ হাতে লজ্জা আবার কি? জ ছ জ আরে ঝ বলবো। ঝ ঝ। না তা হাতে লজ্জা বলবে কেন? স্থানীয় ভাষা বলতে হবে না? ক খ গ ঘ সবার জন্য হ্যাঁ সেম, স্যার সরি। হ্যাঁ ওগুলো হ্যাঁ বলা হ্যাঁ। যাবে না। ওগুলো জিজ্ঞেস করছি, দেখো এইগুলো না পারলে ভিতরে অঙ্ক কিচ্ছু পারবে না। কারণ ওখানে কয় নম্বরে কোন শব্দ, সেটা মাথায় রাখতে হবে। সেটা নয় ইংলিশে রাখতে হয়, কিন্তু তাও বাংলাটাও তোমার খেয়াল রাখা দরকার, তাহলে কানেক্ট করতে পারবে। ক কততে আসছে? 1-এ আসছে। উমো আসছে 5-এ। ইয়া আসছে 10-এ। বোঝা যাচ্ছে আমি কি বলছি? ক খ গ ঘ উমো, চ হ্যাঁ ছ স্যার। জ ঝ ইয়, ইয় হচ্ছে 10 নম্বর। তো এবার কাউন্ট করে বলো। আর এটাকে বলতে বলতে বলে, হেড কাটা না হাতে কি বললে আমি বুঝতে পারলাম না। ঝ বুঝতে স্যার পারছো ঝ। সমস্যা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা জ, এটা জ, এটা ঝ না। ঝ এই যে, হ্যাঁ স্যার ঝ। হ্যাঁ এটা জ আর ওটা ঝ। শব্দ উচ্চারণ যেন ঠিক থাকে। বিদ্যা বড় যত ক্লাস হয়, তত তুমি কত বেসিক জিনিস কত পারফেক্ট হইতে পারছো তার উপর ডিপেন্ড করে। স্যার আমার পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেছে, 90% উপরে আমি নাম্বার পেয়েছি, আপনি আমাকে ক খ গ ঘ জিজ্ঞেস করছেন। তো দেখো মেইন হচ্ছে, আমি কি বললাম, যত উপরে ক্লাসে যাবে তুমি যদি বেসিকই না জানো, ভ্যালুলেস সবকিছু, পুরোটাই হ্যাঁ স্যার। ভ্যালুলেস। বুঝতে পারছো আমি কেন জিজ্ঞেস করছি? কারণ এগুলোই জিজ্ঞেস করবে। হ্যাঁ আর এটা যেন সেকেন্ডের মধ্যে তোমার ভাবতে হচ্ছে কেন, এগুলো ভুল হবে কেন, সেটা হচ্ছে মেইন কথা। পয়েন্টটা বুঝতে পারছো? তুমি নাম্বার অনুযায়ী আবার বলো। ক খ গ ঘ উমো, চ ছ জ ঝ ইয়, তারপর ট ঠ ড ঢ মূর্ধন্য। একদম, তারপর ত থ দ ধ দন্তন্য। একদম, তারপর প ফ ব ভ ম। একদম, তারপর অন্তত জ র ল ব তালবস্য দন্তস্য হ ডয়ে শূন্য র ঢয়ে শূন্য র। তারপর ভাবতে হচ্ছে আহ, অন্তস্থ। বলো বলো, অনেকগুলো বাকি আছে এখন। অন্তস্থ আহ, কি অবস্থা, আমি সব হয়ে যাচ্ছি। তুমি যদি বলো স্যার আমি 82% পেয়েছি পোস্ট গ্রাজুয়েশন, তো এই তার অবস্থা, তুমি কথা বলতে পারছো না। তুমি ভাবো, নেগেটিভ ভাবে নিও না, বুঝতে পারছো স্ট্যান্ডার্ড কোথায় কোথায় গেছে। হ্যাঁ স্যার। ব্যাপারটা হ্যাঁ স্যার। খারাপ ভাবে নিও না, কিন্তু তুমি নিজে ভাবো, তুমি 84% পেয়েছো, কিন্তু তোমার বুঝতে কত সমস্যা হচ্ছে।
আমি আবার বলছি বিদ্যা, খারাপ ভাবে নিও না, আমি আয়নাটা দেখাচ্ছি যে আমাদের বেসিকে কোথায় প্রবলেম হচ্ছে। তুমি চন্দ্রবিন্দু, অন্তঃস্থ, ক্ষীয়খ এগুলো বলোই নি, তাই না? চন্দ্রবিন্দু মনে আছে? অন্তঃস্থ লাস্টের শব্দগুলো কি কি? জ্বর, লব, তালবস্য, বিপ্রেশ, মধ্যস্য, মধ্যস্য, ঢয়শূন্যরা, অন্তঃস্থ, ক্ষীয়খ অব্দি লাস্ট আছে, তাই না? লাস্টেরটা কি? ক্ষীয়খা। এগুলো তুমি বলোই নি, মনে করে দেখো, হ্যাঁ আবার স্যার, বলো। লাস্ট গুলো বলো, এবার দেখো মনে পড়ে নাকি। লাস্ট প্যারাটা কি কি আছে? বলছি স্যার। ক, হ্যাঁ বলো। খ, গ, ঘ, ঙ, ঠিক। চ, ছ, জ, ঝ, ঞ, ইও। ঙ, হুম ঙ, ইয়, হুম ইয়, হুম সরি, ইয়। হুম, ট, ইও ঠ, হবে ড, ঢ, fine। মূর্ধন্য। হ্যাঁ, স্থানীয় নাম ভুলে যাও, যেটা হ্যাঁ স্ট্যান্ডার্ড সেটা মাথায় রাখো, ঠিক আছে? এই যে হাতা হ্যাঁ কাটা স্যার, বর্ণনা কি হ্যাঁ কি বললে, আমি জীবনে প্রথম শুনলাম এটা। তো যাই হোক, ওরকম বলো না, ওটা তুমি তোমার বোঝার জন্য বলছো, সেটা আমি স্যার। বুঝতে পেরেছি। এটা তো বললে হবে না, হ্যাঁ আমরা হ্যাঁ ইন্টারভিউতে কথা বলি। বিদ্যা, বোঝার চেষ্টা করো স্ট্যান্ডার্ড। হ্যাঁ বলো, তারপর। ওই তো ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, ব, তালবস্য, মূর্ধন্য ষ, খ, হ্যাঁ। ডয় শূন্যরা, ধয় শূন্যরা, অন্তস্থ খণ্ডাত্ম, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ, চন্দ্রবিন্দু, চাঁদ নেই, সরি, চন্দ্রবিন্দু। কেওখা কোথায় গেল? হ্যাঁ স্যার। কেওখা কোথায়? চন্দ্রবিন্দু কেওখা, এই যে, এটা বলবে না? স্যার বুঝতে পারলাম না, আরেকবার বলুন। কেওখা কেওখা, এটা কি? কেওখা কেওখা, কেওখা তো তুমি বলো ও, নি। কয়ে মূর্ধন্য ষ, কয়ে মূর্ধন্য ষ। আরে মূর্ধন্য ষ না, কেওখা, অন্তস্থ চন্দ্রবিন্দু কেওখা। কেওখা মনে পড়ছে? এটাকে কি বলে? স্যার এটা তো কয়ে মূর্ধন্য ষ। রাক্ষস বানান কি? কি স্যার আরেকবার? রাক্ষস, রাক্ষসের বানান কি? রাক্ষস, রয়ে আকার, কয়ে মূর্ধন্য শয়ে দন্ত স। এটাকে কেওখা বলে। এটা কি স্যার চন্দ্রবিন্দুর পরে থাকে? কি অবস্থা দেখো। আমার কিছু বলার নেই, সিরিয়াসলি তুমি একটু সার্চ করে এক দেখো, মিনিট, ঠিক আছে? স্যার আমি একবার বইটা আনছি স্যার, একবার, শুধু একবার স্যার, একবার আনছি। না, বন্ধ লাগবে না, আমি দেখো জিনিসটা বলছি, দেখো বেসিকে এরকম করলে হবে না। পয়েন্টটা বুঝতে পারছো কিন্তু আমি কেন বলছি, এটা এত বেসিক জিনিস, কিন্তু সেখানেই প্রবলেম হ্যাঁ হচ্ছে, স্যার ব্যাপারটা বুঝতে দেখো। পেরেছি। বুঝতে পারছো আমি কেন বলছি এটা? আমি আবার বলছি, তুমি নেগেটিভ ভাবে নিও না যে স্যার আপনি আমাকে কিভাবে বলছেন, কিন্তু পয়েন্টটা বলছি, এটা কত বড় সাংঘাতিক জিনিসের প্রবলেম হচ্ছে, তাই না? এই কোথায় গেল এই শব্দটা, এটার কথা আমি বলছিলাম। দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। দন্তসা হ, কেয় খা, ঢয়শূন্যরা, অন্তস্থা, খণ্ডতা, বিসর্গ, চন্দ্রবিন্দু, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এখানে গিয়ে শেষ হচ্ছে, তাই না? টোটাল কয়টা হচ্ছে? বাংলা স্বরবর্ণ কটা? স্বরবর্ণ কি অবস্থা, কি অবস্থা! স্যার, অ ব্যঞ্জন বর্ণ থেকে কয়টা? 39টি। তাহলে স্বরবর্ণ কোনটা? স্বরবর্ণ ব্যঞ্জন স্বরবর্ণ, বর্ণ পার্থক্য, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের পার্থক্য কি? স্বরবর্ণ যেগুলো অন্য বর্ণের ব্যঞ্জন বর্ণ সেগুলো যেগুলো স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয়, আর স্বরবর্ণ সেগুলো যেগুলো নিজে নিজে উচ্চারিত হয়, যেমন অ, আ, এইগুলো নিজে নিজে উচ্চারিত হয়। আর বেশ, ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। ঠিক আছে। তাহলে চন্দ্রবিন্দু তুমি ভুল করছো বারবার, এই জায়গাটা, এইগুলো তুমি এখানে ঠিকঠাক বলতে পারছো না। বুঝতে পারছো? এইবার তোমার নেক্সট উইকে কি কাজ থাকবে, ক থেকে এই চন্দ্রবিন্দু অব্দি কোনটা কত নম্বরে রয়েছে, সেকেন্ডের মধ্যে জিজ্ঞেস করবো, বলতে হবে, নাহলে ঠিক হবে না আছে কিন্তু। স্যার। এরকম মোমো হচ্ছে আচ্ছা ইও স্যার। 10 নম্বর।
পয়েন্ট বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ ইও যেরকম 10 নম্বরে, উমো 5 নম্বরে, তাই না? মানে মানে বাংলা হ্যাঁ মানে কাউন্ট হিসাবে করে বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। তো এরকম ধরো আমি বললাম যে 38 কি আছে? বলার সাথে সাথে বের বলতে হবে। আচ্ছা এবার অ ক খ অ বলো। অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি লি এ ওই ও ও। ঠিক আছে। স্যার আমি আচ্ছা, সত্যি ভাবিনি। বুঝতে পারছো অবস্থা? কেন হ্যাঁ আমি স্যার জিজ্ঞেস বুঝতে করছি? পারছি। স্ট্যান্ডার্ড কি অবস্থা? তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এইগুলোই দেখো বড় জিনিস সবাই বোঝে, বুঝলা? বড় জিনিস, বড় হ্যাঁ ক্লাসের স্যার জিনিস, হাই কোয়ালিটির অবশ্যই। জিনিস। আমি হার্ট ফিল্ম দেখে এসেছি, আমি শ্রীজিতের ছাড়া মুভি দেখিনি। কিন্তু দেবেরও সিনেমা, সেগুলোও জিজ্ঞেস করবে লোক, তাই না? খালি আমি শ্রীজিৎ দেখি, শ্রীজিৎ আমার কলেজের সিনিয়র বলে, মানে শ্রীজিৎ মুখার্জির কথা আমি বলছি, তুমি তো জানো তাই না? হ্যাঁ সিনিয়র তো। তো ঠিক আছে, তো ব্যাপারটা বুঝতে হবে। আমি বড় হতে গিয়ে যদি বেসিক জিনিসই না থাকে, দেখতে পাচ্ছ আমি কেন আয়নাটা দেখালাম তোমার সামনে? বুঝতে পারছো আমি আয়নাটা কেন দেখালাম? তো এই জন্যই আমি আয়নাটা দেখালাম, তো এই বেসিক জিনিসটা যেন ভুল না হয়। ঠিক আছে, প্রথম দিন থেকে, যেহেতু ফার্স্ট ক্লাস আমাদের আজকে, তাই না? তো সেই সে মানে পার্ট ওয়ান, হ্যাঁ এই স্যার। পার্টের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু কোনোভাবে ভুল পাওয়া যাবে না। মানে ভাবতে হবে কেন তোমার? কথা হচ্ছে তাই, তাই না? বাংলাতে পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেছে, 84% বুঝতে পারছো আমি কেন বলছি? তো সেগুলো সেকেন্ডের মধ্যে মাথায় রাখো। এই বেসিক জিনিসগুলো করলে তো হবে না, ইন্টারভিউতে আউট হয়ে যাবে। তুমি যতই জেআরএফ পাও না কেন, কোনো লাভ নেই। স্যার জেআরএফ এ তো এখানে কোশ্চেন আসছে না, আপনি এইসব জিজ্ঞেস করছেন। তো দেখো ইন্টারভিউতে আমি চাইলে ভাই বাদ দিয়ে বলি যে আপনি তো জেআরএফ পেয়েছেন, টপ 3% জেআরএফ পায়, অথচ আপনি ক খ বলতে পারছেন না। তো আপনি কিন্তু স্কুলে পড়ানোর জন্য আপনি এলিজিবল না, তো আপনি এসছেন ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য। আমি আবার বলছি কথাগুলো পজিটিভ ওয়েতে না। বিদ্যা বুঝতে পারছো আমি কেন বলছি? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? বেসিক জিনিসগুলো কেন আমাদের না হয়। যাই হোক, ঠিক আছে, আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো মানে সেকেন্ডের মধ্যে নাম্বার ওয়াইজ এগুলো খেয়াল রাখতে হবে, না হলে পেপার অনেক কোশ্চেন পারবে না ঠিকঠাক করে। কারণ নাম্বার আছে প্রত্যেকটা। নাম্বার বলতে আমি কি বুঝাচ্ছি? ওই উমো 5 নম্বর, নিয় 10 নম্বর, প্রত্যেকটা মানে শব্দর এ টু জেড তো সবাই জানে। জেড এর 26 নম্বরে, তাই না? এ বি সি ডি ই, ই 5 নম্বর, তাই না? বুঝতে পারছো? এ বি সি ডি ই, হ্যাঁ ই স্যার। হচ্ছে 5 নম্বর। এ বি সি হ্যাঁ ডি ই, এফ এইচ আই জে, জে 10 নম্বর। ঠিক সেরকম বাংলা, বাংলা কততে আসছে, কয় নম্বরে কোনটা আসছে, যেরকম জিজ্ঞেস করবে এই 6 নাম্বার কত। এখন তুমি বলতে পারবে না, কিন্তু আশা করি সামনের সপ্তাহে তুমি বলতে পারবে। বুঝতে পারছো আমি কি বলছি? অবশ্যই পারবো স্যার। হ্যাঁ ঠিক আছে, যে অঙ্কের নাম্বার কত, কত নম্বরে রয়েছে। ঠিক আছে, তুমি জিজ্ঞেস করবে যে গন্তব্য কত নম্বরে রয়েছে, তাহলে এগুলো হলে না ম্যাথের যে পার্ট গুলো রয়েছে না বিদ্যা, সেকেন্ডের মধ্যে তুমি করতে পারবে। আর ওগুলো সলিড নাম্বার। বুঝতে পারছো? এই যে ম্যাথমেটিক্স এর যে পার্ট গুলো আমাদের রয়েছে, তো সেই হিসেবে খেয়াল রাখতে হবে। আশা করি তুমি হোমওয়ার্ক বুঝতে পেরেছো, তাই না? আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, সেইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ নিজের কোথায় ভুল হচ্ছে সেই জিনিসটা যখন তুমি কাজ করতে পারবে, তাহলে তোমার সেই হিসেবে এগোতে সুবিধা হবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট দিন এগোবো। আজকে তো এই যে ডাটা ইন্টারপ্রিটেশন অব্দি আমরা বললাম, ঠিক আছে? নেক্সট দিন হচ্ছে এই হ্যাঁ যে স্যার। 8, 8, 9, 10, এই পার্ট গুলো থেকে আমরা মানে ডিটেলস আমি ধরে ধরে প্রত্যেকটা শব্দের মানে করে করে বলবো, যাতে তুমি সহজে বুঝতে পারো এবং মিনিংটা কি কিভাবে আসছে। আর তুমি খুব ভালো করে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখো, এবং প্রত্যেকটা এই যে অক্ষর, ঠিক আছে, এই যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রয়েছে, এর বেসিক ডিফারেন্স গুলো যেন মাথায় থাকে, যে কোন জায়গায় হ্রস্ব উ হয়, হ্রস্ব উ হয়, যেগুলো আমি বলেছিলাম 2 বছর আগে, মনে করে দেখো। যে কোথায় দন্তন্য হবে, মূর্ধন্য হবে, তালবস্য হ্যাঁ হবে, স্যার। পেট্টানবস্য হবে, এইগুলো হবে। এই প্রত্যেকটার যে আহ নিয়ম, সেই নিয়ম যেন খেয়াল থাকে। যেরকম এখন অশিক্ষিত সব জায়গায় ভরা, বাংলা ঠিকঠাক লিখতে পারে না, তার কারণ হচ্ছে বাংলা ব্যাকরণ জানে না। তো এই ব্যাকরণের নিয়মগুলো একটু কিন্তু করবে, একটু ঝালাই করে নেবে। অমর পালের বই আছে, অবশ্য তোমার লেখা হ্যাঁ স্যার এমনি ভালো আছে। লিখবে। আছে স্যার আছে। হ্যাঁ, ওই বইটা দিয়েই পড়বা, ওর থেকে ভালো বই নেই আর। ওই বইটা পাওয়াই যায় না এখন, কারণ আমি খুঁজে বেড়াচ্ছি, পাইনি। ঠিক আছে, তো যাই হোক, তো আমার বলেছে কাছে আছে স্যার, সেই ক্লাস 10 এর বইটা রয়েছে অমল পালের। আমি তোমাকে বলেছিলাম ক্লাসে মনে হয়, আমার খেয়ালও আছে। হ্যাঁ তো তারপর আর ধরো একটা যারা স্যার আছে ভালো বই রয়েছে, বামনদেব চক্রবর্তীর একটা ভালো বই রয়েছে, বামনদেব চক্রবর্তী।
আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওটা আমি দেখিনি। আমি নিজে অমর পাল করতাম তো আমাদের টাইমে, তো সেই হিসাবে। তো যাই হোক, তোমার কাছে আছে যখন ওটাই বেস্ট, ওটাই পড়ো, কোনো সমস্যা নেই। আর ওইগুলো নিয়মগুলো যেন খেয়াল রাখো, কারণ ওই নিয়মের উপর বেস করেই কিন্তু কোশ্চেন আসবে, নেটে ওই হিসাবেই আসে। সবাই জানে তুমি 55-এর উপরে পেয়েছো, তার জন্য তুমি নেটে বসতে পারছো, কিন্তু এখানে পারফেকশনের জন্য যাচ্ছি আমরা বিদ্যা। এই জিনিসটা খেয়াল রাখবে। আর পারফেকশনের মেইন জিনিস হচ্ছে বেসিক স্ট্রং হওয়া। কারণ বাড়ি তুমি দিচ্ছ, তো এই বাড়ির যদি ফাউন্ডেশনে যদি নড়বড়ে হয়, যতই তুমি তালা উঠাও দুম করে পড়ে যাবে, তাই না? ফাউন্ডেশন মানে কি? ভিত, ভিতের কথা আমি বলছি। তো এই জিনিসগুলো হচ্ছে ভিত, এই ক খ গ ঘ হচ্ছে ভিত। তাই যদি আমার না থাকে মাথায়, আমি কিছুই পারবো না। আর উঠে গেলেও ভুল করে মেইন জায়গায় যে ধাক্কা খাবো, আর সেখানে যে এমন ধাক্কা খাবো তার মানে উঠে দাঁড়ানোর সমস্যা থাকবে না। সেটা কতটা বাজে ব্যাপার হবে, তাই না? বুঝতে পারছো তো? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রেখো। যাই হোক, তো তুমি আশা করি মানে হোমওয়ার্কটা বুঝতে পেরেছো, এইভাবে করো। নেক্সট দিন আমরা এখান থেকে এ করবো। আর যদি কোনো ওভারঅল কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাস নিয়ে, বলবো যে স্যার এটা আমি বুঝতে পারলাম না, এখানে কনফিউশন আছে, এখানে এই সমস্যা হচ্ছে। ভেবে বলো, কোনো ব্যাপার না। তুমি তো আগে করেছো, তাই? বলছি যত স্যার। ফ্রি হবে তত সুবিধা হবে। এই হিসাবে। তুমি এমনি জানো, বাংলা জানো, বাংলা পারো, স্টুডেন্ট, কিন্তু এখানে সবসময় মাথায় রাখবে আমরা পারফেকশনের জন্য যাচ্ছি বিদ্যা। তোমার নামের সাথে যেটা কানেক্টেড, তাই না? কারণ তোমার নামের মিনিং আচ্ছা। কি তারপর করে জিজ্ঞেস করবো। তোমার নামই হচ্ছে বিদ্যা, তাই না? তো সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তো ওভারঅল যদি কোনো কোশ্চেন কোয়ারি বা ডাউট থাকে বলো। না স্যার, বুঝা, কোনো ডাউট নেই। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, মন খারাপ করার কিছু নেই, কিন্তু না পয়েন্টগুলো না। বুঝতে পারছো যে না স্যার। বেসিক হ্যাঁ। জিনিসটা আমি কেন তোমাকে সেই হিসেবে বলছি। কারণ তুমি ভাবো যে কি সিচুয়েশন, এখান থেকেই করতে হবে, কোনো ব্যাপার না। কিন্তু ওইভাবে বলো, ওগুলো কিন্তু আমি, আর দেখো আমি যেগুলো ধরো হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো কিন্তু আমি পড়ার জন্য দিচ্ছি না, কিন্তু আমি রিটেন ফরম্যাটে চাই। না লিখলে কিছু পারবে না। যা যা হোমওয়ার্ক বলছি সবই রিটেন ফরম্যাটে আমি দেখাচ্ছি। ও আচ্ছা, তুমি লেখা আমাকে কি দেখাবে বলছিলে? স্যার আজকে তো দেখাতে পারবো না, আমি অন্য জায়গায় রয়েছি, মানে এখনো বাড়ি যেতে পারিনি। ও, অন্য বাড়িতে আছো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট দিনের হ্যাঁ। নেক্সট উইকের ক্লাস আছে। তো তার আগে আমাকে সেই সব হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিও, তো সেগুলো নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করবো পাঠাবো স্যার। নেক্সট ক্লাসে আবার সোমবার, ঠিক আছে? ওকে, চলো তাহলে আজকে তাহলে ঠিক আছে। কমপ্লিট করছি আমাদের সেশন। দেখা হবে তাহলে আমাদের নেক্সট ক্লাসে। আর হোমওয়ার্ক তো বুঝতে পেরেছো, তাই তো?